স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৫৭। লিখেছেন সানজিদ আক্তার মুন্নি, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি, জানালার সরষি বেয়ে নেমে আসছে রাত ভরা ঝরা বৃষ্টির শেষ ফোঁটাগুলো টুপ 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 টাপ করে। আজকের আকাশটা সারা রাত কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে, এখন শুধু শেষ কয়েকটা অশ্রু ঝরিয়ে দিচ্ছে এই বাড়িটাকে বুকে। ঘরের ভেতরটা আবছা ভেজা মাটির সোতা গন্ধে ভারী হয়ে আছে, আর সেই গন্ধের সাথে মিশে আছে এক অজানা আতঙ্কের নিঃশ্বাস। নাজা ধীরে ধীরে চোখ মেলে তাকায়, চোখের পাতাগুলো ভারী হয়ে আছে, মনে হচ্ছে কেউ গলিত সীসা ঢেলে দিয়েছে তার চোখের পাতায়। তার আবছা দৃষ্টির সামনে ভেসে ওঠে একটা মুখ, তৌসিরের মুখ। ঠিক তার মাথাটা কাটার বসে আছে তৌসির, চুল এলোমেলো, চোখ লাল, কপালে চিন্তার গভীর ভাঁজ, মনে হচ্ছে সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া উদ্বেগ ছাপ, আর চোখ দিয়ে গড়িয়ে আসা কালি বলে দিচ্ছে ভেতরে ভেতরে কতটা ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। নাজার বুকটা ধক করে ওঠে, ভেতরটা কেঁপে ওঠে অজানা এক ভয়ে, যে ভয়ের কোনো নাম নেই, কোনো আকার নেই, শুধু আছে একে হিমশীতল অনুভূতি যা শিরা বেয়ে যায় পায়ের আঙ্গুল পর্যন্ত। নিজের ভেজা চুলে হাত রাখতে আটকে ওঠে সে। ভেজা কেন, কিভাবে? আঙ্গুলগুলো অবিশ্বাসে কাঁপতে থাকে নিজের চুলের ওপর। ওর তো মনে হচ্ছে এই চুল তার নিজে নয়, অন্য কারো। ধরফর করে উঠে বসতে যাবে সে, তো সে দ্রুত তার বাহু ধরে সামলে নেয়, আস্তে করে উঠতে সাহায্য করে। নাজা আবছার মতো চারদিকে তাকায়, সামনে দাঁড়িয়ে আছে বিবিজান। ওনার চোখ দুটোর আগে জ্বলছে যেন দাউ দাউ করে জ্বলতে থাকা চুলোর ভেতরেই ছিটকে আসা আগুনের ফুলকি। ঠোঁট চেপে ধরে ওনার নাকের পাটা ফুলে উঠেছে নিঃশ্বাসের তালে তালে। বাইরে এখন ফজরের আজান ভেসে আসছে, আসসালাতু খয়রুম মিনান নাওম। ভোরের বাতাসে মিশে গেছে সেই সুর, কাঁপিয়ে দিচ্ছে গোটা বাড়িটাকে। আসলে গতকাল রাতে যা যা দেখেছিল সব ছিল তার ভ্রম, নিছক ভ্রম। মানসিক চাপে তার অবস্থা এমন এক জায়গায় পৌঁছে গেছে যে ভ্রম দেখতে দেখতে সে সত্যি বাইরে বের হয়ে গিয়েছিল। নেমে গিয়েছে বলল পুকুরে ঠান্ডা জলে, মনে হয়েছিল তার কেউ তাকে ডাকছে। সে জলের গভীর থেকে একটা চেনা অথচ অজানা কণ্ঠ। তার মনে হচ্ছিল সেখানে অপেক্ষা করছে তার সব যন্ত্রণার অবসান, একটা অন্ধকার অথচ শান্ত পরিণতি। ভাগ্য ভালো ঠিক সে সময় তৌসিরের ঘুম ভেঙে যায়। পাশে নাজাকে না দেখে জানে হাতে নিয়ে ছুটে বেরিয়ে আসে সে। ঝুম বৃষ্টির ভেতরে চারদিকে চোখ বোলাতেই দেখতে পায় নূপুর পায়ে আছে নাজার পুকুরের পাড়ে পড়ে আছে নাজার ওনাটা, কায়দা এই মাখামাখি ভেজা এলোমেলো এক টুকরো প্রাণহীন কাপড়, যা তার মালকিনকে ছেড়ে দিয়ে এসেছে এই কালো জলের কাছে। বুকটা ছ্যাদ করে ওঠে তৌসিরের। সে যেদিকে ছুটে যায় দেখে নাজা ডুবে যাচ্ছে আস্তে আস্তে, পানির ওপর শুধু চুলগুলো ভেসে আছে কালো শ্যাওলার মতো ছড়িয়ে ছিটিয়ে। বারবার ডেকে সাড়া পায় না সে, নাম ধরে চিৎকার করে নাজা নাজা, কিন্তু সে ডাক শুনে চাপা পড়ে যায়, হারিয়ে যায় ঝড়ো হাওয়ার দাপটে। শেষে যখন তৌসির ওকে টেনে তুলে আনে ততক্ষণে নাজা জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠোঁট নীল, হাত পা বরফের ন্যায় ঠান্ডা ছিল। তার বুকে কান পেতে শ্বাসের আভাস খুঁজেছিল তৌসির। সে কয়েকটা সেকেন্ড তার মনে হচ্ছিল কয়েক যুগ, তৌসিরের তো মনে হচ্ছিল গোটা একটা জীবন কেটে গেছে সেই কয়েক মুহূর্তে। এতক্ষণে জ্ঞান ফিরেছে নাজার। বিবিজান দাঁতে দাঁত চেপে গর্জে ওঠেন, কণ্ঠস্বরে ওনার বিস্মেষ জানো। মাগি, পেটের বাচ্চাকে মারার জন্য উপরে পড়ে লেগেছিস, যে মাঝরাতে গিয়ে পুকুরে ডুব দিতে নেমেছিলিস? এই বলে তিনি নাজাকে মারতে গিয়ে আসে। তৌসির ছিটকে এসে নাজাকে নিজের বুকের ভেতর টেনে নেয়, শক্ত করে আগলে রাখে, মনে হচ্ছে একটা ভাঙা পাখির ডানাকে আগলে রাখে কোনো শিকারির থাবা থেকে। হাত দিয়ে নাজাকে আড়াল করতেই বিবিজানকে বলে, আমি বুঝতাছি, তুমি মাইরো নরে। বিবিজান এ কথা শুনে রাগে চিৎকার করে ওঠে, তুই এসবে লাগি, তুই দায় খালি, ওরে লাই দিয়া দিয়া মাথায় তুলছুস খালি তুই। এই বলেই তিনি তড়িৎ গতিতে ঘর থেকে বেরিয়ে যায়। নাজার শরীরটা বড় দুর্বল, গলা দিয়ে বের হচ্ছে না কথা, তাও সে সর্বশক্তি জোর করে তৌসিরকে দূরে ঠেলে দিতে দিতে কেঁপে ওঠে, সরুন, ঘেনা লাগছে আমার। এই শুধু তিনটা শব্দই বলে নাজা।
যা সরাসরি তীরের মতো গিয়ে বিঁধে তৌসিরের বুকের গভীরে, আরো গভীরে, যেখানে রক্ত ঝরে না, শুধু একটা নিঃশ্বাস যন্ত্রণা জমা হয়ে থাকে। তৌসির নাজাকে ছেড়ে দেয়। তার চোখের সেই নরম ভাবটা মুহূর্তেই উবে যায়, সেখানে জায়গা করে নেয় এক রুক্ষ পাথুরে দৃষ্টি। সে দৃষ্টি নাজার মুখের ওপর স্থির রেখে তাতে দাঁত চেপে সে বলে ওঠে, আমার বাচ্চার কোনো ক্ষতি হইলে সিনা তোর টুটটুট ফাইরা ফালামো আমি। অনেক বুঝাইছি, তারপরও তো কোন দুঃখের রাইতে 12টায় দুপুরে মরতে গেছিলি। সাহস বেশি বাইরে গেছে, শিক্ষা হয় নাই না? লাশ একটা দেখে লাশ একটা দেখেই হয় নাই না, আরো দেখতে চাস? কথাগুলো শুনে নাচার সারা শরীর চলে ওঠে। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ প্রায় আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে, ধীরে, খুব ধীরে, ইঞ্চি ইঞ্চি করে। নাজার মন চায় অনেক কিছু বলতে, চিৎকার করতে, সব ভেঙে চুরমার করে দিতে। সে বলতে চায়, আমিও তো মরতে চেয়েছিলাম, আপনারা আমায় বাঁচিয়ে কেন এনেছেন? কিন্তু আফসোস, সে তা বলতে পারে না। দুর্বলতার মতোই বালিশে মাথা এলিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে সে। তার সারা শরীর ব্যথায় টনটন করছে, শরীরের প্রতিটা হাড় আলাদা আলাদা করে কাঁদছে। নিজের ভাষায় নাজাকে নিশ্চল হয়ে যায়, চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি। তৌসির বোধহয় বুঝতে পারে নাজার অবস্থা, তাই আর কথা না বাড়িয়ে দ্রুত নিচে নেমে আসে। মাকে এক বাটি স্যুপ বানিয়ে দিতে বলে। মা স্যুপ বানিয়ে দিলে সেটা হাতে নিয়ে ছুটে আসে ঘরে ঢুকে দেখে নাজা ঠিক আগের ন্যায় পড়ে আছে, নিথর রূপে পাথরের মূর্তির মতো। শুধু মাঝে মাঝে ওর কাঠটা একটু কেঁপে উঠছে, যাতে কি বোঝা যায় ওর ভেতর এখনো কান্না চলছে নিঃশব্দে, একটা চাপা কান্না যা বাইরে আসতে চেয়েও আসতে পারছে না। তৌসির খাটবাসির ওপর স্যুপের বাটিটা রেখে বলে, ওঠ, উঠে খাইয়া নে। নাজা উত্তর দেয় না। তৌসির এবার গলায় ঠান্ডা একটা স্বর আনে, নাজা, আমারে জোর করতে বাধ্য করিস না, চুপচাপ উঠে বস। নাজা ছোট করে জবাব দেয়, খাবো না এখন। তাহলে কখন খাবি? কথা কইতে পারতেছিস না? উঠে খা। নাজা সেই আগের মতোই বলে, খাবো না এখন। তৌসিরা সহ্য করতে পারে না, নাজার কাছে গিয়ে ওকে টেনে ধরে তুলে বসিয়ে দেয়। নাজা নিজের শরীর থেকে তৌসিরের হাত ছাড়িয়ে নিতে নিতে কেঁপে কেঁপে বলে, ছাড়ো না আমায়, ছুবেন না, ঘৃণা লাগে আমার আপনার ছোঁয়া। কথাগুলো প্রায় বাতাসে ভেসে এসে চাবুকের মতো আছড়ে পড়ে তৌসিরের গায়ে, কিন্তু সেই আঘাত গিলে নেয় যেমন সমুদ্র গিলে নেয় হাজারো নদীর পানি, অথচ মুখ ফুটে কিছু বলে না। তৌসির এবার কিছুটা ধমকে উঠেই বলে, চাওয়ার লগো তোমার, বলে স্যুপের ট্রেটা নাচার দিকে এগিয়ে দেয়। নাচা আবারও স্যুপ অপছন্দ, আর এখন তো সেটা বিষ মনে হচ্ছে। বাটির ভেতর থেকে উঠে আসা ধোঁয়াটা তার গলায় চেপে ধরেছে এক অদৃশ্য ফাঁসের মতো। সে চুপ করে বসে আছে, স্যুপের হাত দেয় না। তৌসির ভুরু কুচকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, খাস না কেন? নাজা ফিসফিসিয়ে বলে, খাবো না। তৌসিরের রাগ চরচর করে বাড়তে থাকে, তবুও নিজেকে কোনো মতো সামলে বলে, স্যুপ খাবি না? তাহলে অন্য কিছু দিব? না, খাবো না, খাইতে হইব না। এনার্জি কেমনে পাবি? খাবো না। বারবার এক কথা শুনে এবার তৌসিরের ধৈর্যের বাঁধ ভাঙে। সে ধমকে ওঠে, এক কথা বারবার চুদিস না সিনাল, নে খাতো তাড়াতাড়ি, মেজাজটা গরম করতেছিস তুই, এক কথা বারবার বইলা। নাজার ভেতরটা আগে ফুঁসে ওঠে, সমস্ত শক্তি এক করে সুপের বাটিটা এক ঝটকায় ধাক্কা দিয়ে দেয় সে সরিয়ে। কিন্তু তার আগে তো সিটিটা নিজের হাতে তুলে নেয়, কণ্ঠে বরফে নেয় ঠান্ডা একটা স্বর এনে বলে, খাবি না তো? তাহলে সারাদিন না খেয়ে থাকবি, বুঝে নিস। এ বলে তো সির গট করে বেরিয়ে যায়। দরজাটা খোলাই থাকে, ঠিক তখনই বালিশের পাশে রাখা নাজার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে নাম্বারটা দেখি বুকটা মোচড় দিয়ে ওঠে। ফাইজন কল দিয়েছে। নাজা হন্তদন্ত হয়ে ফোনটা হাতে তুলে নিতেই কানে চাপে। ওপাশ থেকে ফাইজানের চিন্তিত গলা ভেসে আসে, হ্যালো মনি, শুনছো? মাস্টার ভাইয়াকে না পাওয়া যাচ্ছে না গতকাল থেকে। সবাই ধরে নিয়েছে কেউ গুম করে ফেলেছে। আমরা অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। নাজার ভাতিজা ভাস্তি ভাগনা ভাগ্নি ওকে মনি বলেই ডাকে, আর বয়সে ছোট দাদা নানা মানে নাজার চাচাদের সবাইকে ডাকে ভাই। এই ছোট ছোট ডাকগুলোকেই লুকিয়ে আছে এক একটা গোটা পরিবারের ভালোবাসার ইতিহাস, আর যে ইতিহাস এখন একটু একটু করে রক্তে ভিজে যাচ্ছে। মাসে চাচু নামটা কানে যেতে নাজার বুকটা মোচড় দিয়ে ওঠে। নিজের অজান্তে ফুপিয়ে কেঁদে ওঠে সে, কারণ সে যে জানে তার মাস্টার চাচু কেন
নেই, কোনোদিন আর ফিরবেও না। কিন্তু সে মুখটা, সে হাসি মুখটা, সে শুধু স্মৃতিতেই থাকবে, আর কোথাও না। ফাইজান ওপাশ থেকে নাজার কান্নার শব্দ শুনতে পেয়ে নরম সুরে বলে, মনি তুমি কেঁদো না, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। নাজা উত্তর দিতে পারে না, বুক ফেটে কান্না আসছে তার, মুখ চেপে ধরে নাক টেনে দিয়ে ফোপাতে ফোপাতে কোনো মতে বলে, আমি কাঁদবো না, আমার ছেলে ন্যায় হয়ে গেছে। তোরা সাবধানে থাকিস বাবারা। তালা ভাই ঠিক আছে তো? ছোট চাচু বাড়ির সবাইকে বলিস সাবধানে থাকতে, আমাদের পরিবারে কাল নেমে এসেছে আবার। তুই সাবধানে থাকিস বাবা। প্রতিটা শব্দে রক্ত ঝরছে যেন নাজার গলা থেকে, প্রতিটা নাম উচ্চারণ করতে বারবার বুকটা ওঠানামা করছে একটু ভয়ে। পরে ফোনটায় ওই নামটার মধ্যেই কয়েকবার, আর শোনা যাবে না। কোন নামটায় পরিণত হবে আরেকটা শোকগাথায় সেই প্রিয় মুখটা, আর কোনোদিনও তাকে মনি বলে ডাকবে না। ফাইজান নিজের মনিকে এভাবে ভেঙে পড়তে দেখে শান্ত করার চেষ্টা করে, মনি তুমি তোমার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে, মনি আমি তোমার দাদি শ্বশুর বাড়িতে ফোন দিয়েছিলেন, বলেছেন তুমি নাকি প্রেগনেন্ট। তুমি এই অবস্থায় স্ট্রেস নিও না, আমরা তো তোমাকে দেখতে যাব, সবাই এই পণ করেছি, কিন্তু দেখা তো মাস্টার ভাইকেই পাচ্ছি না। না, যে কথা শুনে একদম থ মেরে যায়, তার মনে এই খারাপ সময়টা সবাই জেনে গেছে। এই খবরটা সে নিজেও মেনে নিতে পারেনি, সেই খবরটা তার কাছে এক আহ্লাদ অভিশাপের মতো। সেই খবর ছড়িয়ে গেছে গোটা পরিবারে উৎসাহ সুরে। যে গর্বে সে নিজেই আশ্রয় দিতে চায় না, সেই গর্বের জন্য পরিবারের লোকজন খুশিতে মেতে উঠেছে। কি নিদারুণ পরিহাস তার নিয়তি। নাজা কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ছোট্ট গালটায় হাত বোলায়, শুধু এখন আসতে হবে না, মাস্টার চাচুর খোঁজ কর সবাই, আর তুই একা একবার আসিস পারলে আমায় দেখতে, আমার শরীরও ভালো না, মাস্টার চাচুর খোঁজ কর। এই ভয়াবহ মিথ্যাটা বলতে গিয়ে নাচার গলা কেঁপে ওঠে, কিন্তু কি করার আছে তার, এই মিথ্যা তাকে বলতে হবে, নয়তো ওরা একে একে সবাইকে মেরে ফেলবে। এই হায়নাগুলো যাদের হাতে তার চাচুর হাতে রক্ত লেগে গেছে, তারা থামবে না যতক্ষণ না পুরো পরিবার শেষ হয়। সত্যিটা তার পরিবারের সর্বনাশ ডেকে নামাবে, তার মিথ্যাটা শুধু তার জীবনের আত্মাকে পোড়াবে। দুইয়ের মধ্যে দ্বিতীয়টাই বেছে নিয়েছে নাজা, নিতে হয়েছে তাকে প্রতিদিন প্রতি মুহূর্ত। ফাইজান ওকে নিজের খেয়াল রাখতে বলে, ফোন রেখে দেয়। নাজা ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখে, তার হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, তার বুকের ভেতরটা কাঁপছে, সমস্ত পৃথিবীটা মনে হচ্ছে কাঁপছে তার চোখের সামনে, একটা ভূমিকম্পের মতো, যা শুধুই অনুভব করছে আর কেউ না। এত যন্ত্রণা আর নিতে পারছে না সে। হাঁটুতে মুখ গুজে চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ফুঁপে কেঁদে ওঠে সে, কান্নার শব্দে কেঁপে ওঠে তার সরু গা, ঠিক একটা ভাঙা ডালে বাসা বাঁধা পাখির মতো। নাজার চুলের গোছায় মুঠোয় ধরা, তার আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ছে ভেজা চুল, আর তার সাথে গলে পড়ছে এক অপ্রকাশ্য কান্না, যা পৃথিবীর কাছে অজানাই থেকে যাবে। আড়াল থেকে তৌসি সব শুনলো, দরজার ওপাশে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে সব শুনেছে সে, সব দেখেছে। নাচের কলিজা পড়ে যাওয়ার যন্ত্রণা, ছটফট করা প্রতিটা নিঃশ্বাস, চাপা কান্নার প্রতিটা ফোপানি, আঙুলে আঁকড়ে ধরা চুলের প্রতিটা গোছা, সব ভালো করে দেখেছে সে। অথচ দেখো, তার নিজেরই বা কিছু করার আছে? দরজার চোখাটে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তৌসির, তার বুকের ভেতরটা কোথাও একটা পাথর পড়ে আছে যেন, যা সে কাউকে দেখাতে পারছে না। ভেতরে তৌসির আর বাইরে তৌসির, এই দুই মানুষের মাঝে যে ফারাক, তা কেউ দেখতে পায় না, না চাও, হয়তো কোনোদিন দেখবেও না। হয়তো এই দুই তৌসিরের মাঝখানে দেওয়ালটা এতই পুরু, এতই অভেদ্য যে সেটা ভাঙার আগে তাদের গল্পটা শেষ হয়ে যাবে। হয়তো এটাই তাদের ভাগ্যের নিষ্ঠুর রসিকতা। বেলা 11টা। আকাশে ঠিক মাঝখানে সূর্য এক অপ্রকাণ্ড আগুন গোলা হয়ে ঝুলে আছে, যেখান থেকে অবিশ্রান্ত ঝরতে অসহ্য তপ্ত রোদের খরতাপ। শিকদার বাড়ির কুটিরের চারপাশে প্রকৃতি আজ উত্তাপে খোঁখা করছে, চারদিকে বাতাস বইছে, মনে হচ্ছে নিরুদ্যান আগুনের হলকা। তীব্র গরমে গাছের একটা পাতাও নড়ছে না, পাখিরা ক্লান্তিতে গান ভুলে স্তব্ধ হয়ে গেছে, নিঝুম ধরেছে প্রকৃতি। এই জীর্ণশীর্ণ প্রান্তরের দিক দিয়ে দূরের দিকে তাকালে এক তৃষ্ণার্ত মাটি থেকে চিকচিক
বুকে মরীচিকা কাঁপছে যেন। এই তপ্ত পরিবেশে বুকের কুটিরে দিগন্ত বাগানটি তৌসিরে। ওয়াসিস আর ইয়াদ তিনজনে বসে আছে মুখোমুখি। মাঝখানে একটা পুরোনো কাঠের টেবিল, কাঠের গায়ে বছরের পর বছরের ঘষা লেগে চকচক করছে কোথাও কোথাও, আর ওপরে দাঁড়িয়ে আছে কিছু কাগজপত্র। দুটো চায়ের কাপ, যেগুলো অনেকক্ষণ ধরেই তাদের ঠোঁটের স্পর্শ পায়নি। চা ঠান্ডা হয়ে বাতাসের পাতলা পর্দা পড়েছে। প্রত্যেকে চোখে মুখে চিন্তার গভীর ছাপ, কপালের ভাঁজ জমে পরিকল্পনা দুর্বিষ ভার। তৌসির আঙ্গুল দিয়ে টেবিলে তাল ঠুকলো অজান্তে, অস্থিরতা ছাড়িয়ে পড়লো তার আঙ্গুলের ডগা থেকে। ওয়াসিসের চোল শক্ত, ভেতরে দাঁত কড়মড় করে অপ্রকাশিত রাগে। আর ইয়াদ মাঝে মাঝে নিজের চুল হাত চালাচ্ছে অন্যমনস্ক ভাবে। মনে হয় হয়তো এক চুলের ফাঁকে কোথাও লুকিয়ে আছে এক জটিল ধাঁধার সমাধান। অন্য পাশে নুহমান আর কেরামত ব্যস্ত নিজেদের কাজে। তাদের সাথে যুক্ত আছে পুলিশ অফিসার রিয়াজ, পরনে অফিসিয়াল ইউনিফর্ম, কাঁধে চকচকে ব্যাস, কোমরে ঝুলছে হাতিয়ার, কিন্তু ঠোঁটে শুকনো ক্ষুধা। উর্দি যাকে রক্ষাকর্তা বানানোর কথা ছিল, সেই উর্দি আজ স্বীকার করেছে ছদ্মবেশে। তিনজন মিলে মেতে উঠেছে এক ঘৃণ খেয়ালে, যেখানে শিকার মানুষ আর হাতিয়ারের ক্ষমতা ছায়া। ঘটনার এই 3 দিন আগে স্থায়ী 30-40 জন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মিছিল বের হয়েছিল, স্লোগান উঠেছিল, পতাকা উড়িয়েছিল সেই মিছিলে সূত্র ধরে কেস হয়েছে। কিন্তু কেসটা শুধু 40 জনের নামে সীমাবদ্ধ নাই। মিছিল যারা ছিল তাদের ঘরে চৌখাটের বাইরে যেদিন পা পড়েনি, এমন আরও অনেক স্থায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হয়েছে তালিকায়। কারণ এখন আর তারা ক্ষমতায় নাই, তাই তাদের কাগজে নাম তোলাটা সবচেয়ে সহজ কাজ। সব মিলিয়ে কেস হয়েছে 100-রও বেশি মানুষের। আর এই বাকি 60 জন যারা আসলে মিছিলে ছিল না, তাদের একে একে কল দিয়ে নুহমান, কেরামত আর রিয়াজ আর হুমকি দিয়েছে টাকা না দিলে জেলে পাচার, সারাদিন গারদের ভাত খাবি। এসব শুনে কারো গলায় ভয়, কারো গলায় কান্না, কারো গালে হাতে জোর করার আকুতি। কেউ চুপ, কেউ বা শ্বাস ফেলে দিতে পারছে না। মনে হচ্ছে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে, কারণ নিজেদের আমলে এত অত্যাচার তারাই করেছে, তারা আরো বেশি করছে। বিএনপি নেতাকর্মীদের তো ঘর বাড়িতে ঠিকমতো থাকতে দেয়নি, বিনা দোষে এক একজনের নামে 100টা কেস দিয়েছে। রুদ্রর কাছ থেকে 40,000 টাকা, কারো কাছ থেকে 30, কারো কাছ থেকে 60,000, এভাবে টাকা গিলে নিচ্ছে। আর এটাতে তন্ময় চাচা এমপিকে বানানোর আরেকটা গোপন ফায়দা, ক্ষমতার নাম ভাঙিয়ে মানুষকে নিংড়ে নেওয়া, তাদের ঘামের পয়সা কেড়ে নিজেদের সিন্দুক ভারী করা। অন্যদিকে তৌসির, ওয়াসিস আর রিয়াদ মাথা ঠেকিয়ে বসে আছে এক ভিন্ন পরিকল্পনায়। তাদের চোখে একটা লক্ষ্য, খলিলের বাড়ি। সেই বাড়িতে ঢোকার ছক করছে তারা ঘন্টাখানেক পর পরই। প্রতিটা সম্ভাবনার উল্টাপাল্টে দেখছে, প্রতিটা ফাঁদ খুঁড়ে খুঁড়ে দেখছে শকুনের চোখে। খলিল সাধারণ কেউ না, তার চারপাশে এমন এক নিরাপত্তার বলয়, এমন এক চকচকে জাল থাকবে যা তাকে স্পর্শ করতে গেলে আগে 10 দেয়াল ভাঙতে হবে, 10 জন পাহারাদারের চোখ ফাঁকি দিতে হবে। তাকে মারা যতটা সহজ ততটা মোটেও না। তবে এই দুর্ভেদ্য দুর্গে একটা ছোট ফাঁদ আছে, একটা ফাটল, সেটা দিয়ে সাপ ঢুকতে পারে নিঃশব্দে। খলিল ছোট্ট মেয়েটা, এখনো অবিবাহিত, আর তার জন্য চারদিকে পাত্র খোঁজা হচ্ছে। আরো বড় সুযোগ হলো, খলিল এখনো তৌসির, ওয়াসিস বা ইয়াদের তিনজনের কাউকেই দেখেনি বা চেনে না, তাই তিনজনকে নিতে হবে 3 রকম ছদ্মবেশী সাজ, আলাদা পরিচয়, আলাদা পরিবার, আলাদা ব্যবসা গল্প, সব মিলে এক পুরোদস্ত নাটক, যার প্রতিটি সংলাপ মুখস্থ করতে হবে জলের মতো, প্রতিটি অভিব্যক্তি হবে নিখুঁত, প্রতিটি হাসি, প্রতিটা দৃষ্টি, প্রতিটি কাজ জাগানো পর্যন্ত হিসাব। তবে ঢোকা যাবে সেই কেল্লায়। বিবিজান এই বুদ্ধি দিয়েছে তাদের, কারোর মধ্যে খলিলের মেয়ে জামাই হওয়ার সম্বন্ধ নিয়ে যেতে। বলা যতটা সহজ, করা ততটাই কঠিন, কারণ এই একটা কথায় প্রায় অসম্ভব এক কাজ। কারণটা স্পষ্ট, এরা তিনজনেই বিবাহিত। তৌসির এই মুহূর্তে কোথাও যেতে পারবে না, কারণ নাজাকে দিয়ে চোখে রাখতে হবে 24 ঘন্টায়। ও কখন কি করে বসে তার ঠিক ঠিকানা নেই। ওর মনের গতি প্রকৃতি ঝড়ের চেয়ে অনিশ্চিত। তৌসির হতাশ গলায় বলে, আচ্ছা আমরা নাটক তো সাজাইলাম, কারণ আমাদের পক্ষে সাজা, কিন্তু আমাদের কারো পক্ষে সাজা সম্ভব?
কিন্তু বিয়েটা করবে কে? আমি চাই না আমার তিনজন ছাড়া কেউ এতে জড়াক। রুদ্র, নাজিম, মিনহাজ, এমাদার সূত্র তো কখনোই না। আর আমরা তিনজনই তো বিবাহিত, কেউ কারো ছাড়া অন্য কারো নামে বিবাহে বসতে পারবো না। বিয়া যদিও করবো না, তারপরেও যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তবে সত্যি হইয়া যায়। তৌসিরের গলায় শুধু চিন্তা নয়, এক ধরনের পিতৃসুলভ সতর্কতা মিশে আছে। সে নিজের সংসার আঘাত পেয়েছে, ভাঙনের যন্ত্রণা নিচে চিনিয়েছে হাড়ে হাড়ে, তাই অন্যের সংসার নিয়ে তার ভয় আরো বেশি, সংখ্যা আরো গভীর। কথা শেষ না হতে ওয়াসিস নড়ে চড়ে কিছুটা সোজা হয়, বুক ফুলিয়ে চোখে এক ধরনের উদ্যোগতা আগুন জ্বলে ওঠে। বলে, আমি করব, আমি পাত্র হব, বিয়ে হলে হবে, সমস্যা কি? পরে বাপের সাথে মেয়েকে পুঁতে দিব। ইয়াদা তৌসির কথাটা শুনে কিছুক্ষণ স্থির হয়ে যায়, দুজনের মুখে দ্বিধা, চোখে এক ধরনের সংশয়ের ছায়া। তারপরও পায় ওরা একসাথে বলে ওঠে, তৃষ্ণা কষ্ট পাবে, আমরা চাই না ও বেচারি কষ্ট পাক। ওয়াসিস একটা দীর্ঘশ্বাস ছাড়ে, মনে হয় বুকের ভেতর জমে থাকা তার সব ভার একসাথে বেরিয়ে এসে গেল নিশ্চুপে, কণ্ঠনালীর পথ ধরে। এরপর গলা স্বর নিচু করে বলল, দেখো কষ্ট পাবে, এটা আমিও জানি, কিন্তু আমি চাই প্রতিশোধ। আর আমার প্রতিশোধের জন্য আমি যা কিছু করতে পারি। ও আমায় বাধা দিবে না। দাঁড়া, তোদের শোনাই, নিজের চোখে দেখ, নিজের কানে শোন। এই বলে ওয়াসিস ফোনটা পকেট থেকে বের করে সেতুজার নাম্বারে ভিডিও কল দেয়, কিন্তু উদ্দেশ্য একটাই, তৌসির আর ইয়াদকে দেখানোর বাহানায় তৃষ্ণাকে এক নজর দেখা, ওর গলার স্বরটা একটু শোনা, ওর মুখটা একটাবারে চোখ বোলানো। 2-3 বার রিং হতে সেতুজা ফোন ধরে। ওয়াসিস মায়ের সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে, কুশলবাদী জিজ্ঞাসা করে, খাবার দাবার খবর নেই। তারপর হালকা গলায় বলে তৃষ্ণার কাছে ফোনটা দিতে। সেতুজা জানান তৃষ্ণার আবার জ্বর এসেছে, শরীরটা একদম ভেঙে পড়েছে। তিনি ফোনটা হাতে নিয়ে ধীর পায়ে গয় তৃষ্ণার ঘরের দিকে। তৃষ্ণা তখন রুমের সোফায় বসে, গায়ে একটা পাতলা চাদর জড়ানো, চোখে মুখে জ্বরে লালচে হয়ে গেছে, কপাল ঘামে সূক্ষ্ম চিকচিক করছে, ঠোঁট দুটো শুকনো ফেটে গেছে কোথাও কোথাও, চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপটে আছে ঘামে ভিজে। হাঁচি দিতে দিতে নিঃশ্বাস নেওয়ার ধ্বংসপ্রাপ্ত লতার মতো লতিয়ে গেছে, যে লতা ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এখানে কোনো মতে মাটি আঁকড়ে ধরে পড়ে আছে শেষ একটা শিকড়ের জোরে। সেতুজা ফোনটা ওর হাতে দিতে স্নেহ ভরা গলায় বলে, নে, ওয়াসিস ফোন দিয়েছে, তোর সাথে কথা বলবে, তোরা কথা বল, আমি আসছি। তৃষ্ণা অবলোকভাবে অবাক চোখে সেতুজার দিকে তাকিয়ে থাকে, তার চোখে একটা প্রশ্ন ঝুলছে, তাকে নিরুচ্চারে, আমার সাথে কথা বলবেন উনি? তারপর কাপা হাতে ফোনটা নিতে সামনে ধরে, স্ক্রিনে ওয়াসিসকে দেখে ওর বুকটা ধক করে কেঁপে ওঠে। ওর মনে হয় হয়তো কেউ হঠাৎ পেছন থেকে কাঁধে হাত রাখলো আঙ্গুলের ওপাশে। ওয়াসিস একটু হাল দেখে মনে মনে একদম অস্থির হয়ে ওঠে, বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ মুঠো করে চেপে ধরেছে, নিঃশ্বাস আটকে আসে। ওয়াসিসের ইচ্ছে হচ্ছে এখনই উড়াল দিয়ে তৃষ্ণার কাছে চলে যেতে, কপালে হাত রাখতে, জ্বর মেপে দেখতে, চাদর ঠিক করে গায়ে টেনে দিতে। কি হয়েছে তোর? তৃষ্ণা আমতা আমতা করে কথাগুলো গুছিয়ে নিয়ে বলতে লাগলো, জিভাটা মনে হচ্ছে আজ বেশি বসে গেছে। শেষমেশ বলে, ওই একটু জ্বর এসেছে, আপনি আমার সাথে কথা বলবেন? কোনো প্রয়োজন? ওয়াসিস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোর সাথে প্রয়োজন ছাড়া কখনো কথা বলি? যে আজ পিড়ি দেখাতে কথা বলবো? শোন, তোকে একটা খুশির খবর দেই। তৃষ্ণা বিচলিত হয়ে বলে, কি? ওয়াসিস কিছুক্ষণ স্থির থেকে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, সে ঠিক করে প্রতিদিন শব্দ মেপে মেপে বলে, একটা ভুল উচ্চারণও যেন না হয়। তারপর ধীরে ধীরে বলে, আমি বাংলাদেশ থেকে গিয়ে একটা বিয়ে করব, মেয়ে পছন্দ করে রেখে এসেছি, তোকে বললাম, কাউকে বলিস না। কথাটুকু শুনে তৃষ্ণার কলিজায় মনে হলো কেউ ধারালো ছুরি দিয়ে ফোড়ফোড় করে দিল। ওর বুকের ভেতরটা মুচড়ে উঠল এক অসহ্য যন্ত্রণায়। এক মুহূর্তের জন্য মনে হলো শ্বাস বুঝি বন্ধ হয়ে গেছে ওর। ওর চোখের সামনে পৃথিবীটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল আর ধীও হলো ধীরে ধীরে। তবুও ক্ষীণ গলায় কোনো মতে নিজেকে সামলে নিয়ে তৃষ্ণা বলে, ও কবে আসবেন? আমি কি ঘরটা ছেড়ে দিব? যা ইচ্ছা কর, শুধু মনে রাখিস আমি বিয়ে করার পর তুই বাড়িতে থাকতে পারবি না। তৃষ্ণা বাধ্যমের মতো মাথা নাড়ায়, আচ্ছা আমি চলে যাব। এই উত্তর শুনে ওয়াসিস হঠাৎ আগুনে জ্বলে ওঠে, ভেতরে কোথাও একটা বারুদের ফুলকি লাগিয়ে ওয়াসিস তো প্রায় চিৎকার করে ওঠে, এই বান্দির বাচ্চা, কই যাবি তুই? যে যা বললি চলে যাব। তৃষ্ণা ওয়াসিসের কথায় ব্যথাতুর হাসে, সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক জীবনব্যাপী ক্লান্তির ছাপ। এই যুগে অপমান জমে জমে যে হাসি ঠোঁটের কোণে পাথর হয়ে গেছে। নিরস গলায় বলে সে, আমি রাস্তায় গিয়ে থাকবো, আমাদের মতো মানুষকে রাস্তাতেই ঠিক লাগে। হ্যাঁ থাকবি তো, তুই তো এখানকারই মানুষ, যা থাক, রাখ ফোন।
এই বলে ওয়াসিস ফোনটা কেটে দেয়। কাটার পর কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ওর মনে হয় ওপাশে কেউ এখন আছে। ওর স্ক্রিনে কালো আয়নায় তৃষ্ণাকে সে যেন দেখতে পারছে, ভাঙা মুখটা এখনো ভাসছে। ফোন কেটে ওয়াসিস তৌসির আর ইয়াদের দিকে তাকায়। মুখ থেকে একজনের কৃত্রিম দীপ্তিমত্তা টেনে এনে বলে, দেখলি তো, ওর পরোয়া না করাই ভালো। আমি বিয়ে করলে ওর যাবে আসবে না। বিয়ের সময় যদি চলে যায় তো গেল, আর যদি না যায় তাহলে আমি রানীর মতো রাখবো, বলে দিলাম। তোদের দেখিস। কথা শুনে তৌসির ভাবলেশীন মুখে কিছুক্ষণ ওয়াসিসের দিকে তাকায়, তারপর একটু ঝুঁকে সে গলার স্বর এক ধরনের তিক্ত অভিজ্ঞতা টানে মিশিয়ে বলে, সময় থাকতে মূল্য দে ওয়াসিস, হারিয়ে গেলে সব শেষ হয়ে যায়। এ দেখ, আমার একটা ভুলে আমার সোনার সংসারটা কেমন ধ্বংস হয়ে গেল। যে আমার জন্য নিজের পরিবার ছেড়েছে তাকে আমি এত বড় যন্ত্রণা দিলাম। না, যার বিশ্বাসঘাতক নারে, ভুল আমার, আমি বুঝিনি। ইয়াদের কথা শুনে বিরক্তিতে নাক কুঁচকে নিল, হাত নেড়ে বলে ওঠে, দূর লেওড়া, একজন বউরে দেখতে পারে না, আরেকজন বউরে ছাড়া কোনো বাল বুঝে না। এসব বলেই চেয়ার ছেড়ে উঠে যেতে দাঁড়ালো, পা চালিয়ে চলে যেতে গেটের দিকে। তবে দরজার চৌকাঠ পেরোনোর আগে পেছনে তাকায়, কিছু বলতে চেয়েও বলো না। তারপর মাথা নাড়াতে নাড়াতে বেরিয়ে যায়। ওর পায়ের শব্দটা দীর্ঘ বারান্দা পেরিয়ে মিলে যেতে থাকে, খানিকটা সময় নেয়। ওদিকে তৃষ্ণা চুপ করে বসে আছে সোফায়, ফোনটা পাশে রাখা, স্কিন কালো, একটা মৃত আয়না। জ্বরে শরীর কাঁপছে, কিন্তু মনের ভেতরে কাঁপুনি প্রলয় আরো গভীর, যে কাঁপুনির কোনো ওষুধে সারে না, কোনো চাদরে চাপা পড়ে না। মনে মনে একটা ম্লান হাসি হাসছে সে, কারণ সে জানতো এমন কিছু একটা একদিন হবে। ও জানতো ওয়াসিসের মতো মানুষ ওর সাথে এক জনম কখনোই আঁকড়ে ধরে থাকতে পারবে না। যে আকাশে কখনো ধুলোই বুকে তুলে নেয় না, তবুও কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তার বুকের ভেতরে মনে হচ্ছে কেউ একটা বরফের ছুরি চালিয়ে দিয়েছে, আর সেই ক্ষত থেকে রক্ত নয়, বরং ঘরছে নীরব অশ্রু। বেরিয়ে আসছে তার চোখ বেয়ে, চাবুকের মতো আঘাত পড়ছে তার শরীরে, ভিজিয়ে দিচ্ছে চাদরের কোনায় তীক্ষ্ণ রক্তে। কিন্তু তার মুখে কোনো শব্দ নেই, নেই কোনো ডাক, নেই কোনো হাহাকার। ও মনে মনে ঠিক করে নিয়েছে, যেদিন নতুন বউ আনতে ওয়াসিস বের হবে সেদিনই বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। আর একটা মুহূর্তও থাকবে না এখানে, এক পাও ফেলবে না এই চৌখাটে। ভিক্ষা করে রাস্তায় রাস্তায় থাকবে, ক্ষুধার্ত হয়ে গাছে নিচে শুয়ে রাত কাটাবে, কুকুরের সাথে এক টুকরো রুটি ভাগ করে খাবে, তাও এই বাড়ির চৌখাটে আর পৌঁছাবে না। সে নিজের অস্তিত্বটা অপ্রয়োজনীয় সেখানে, নিজেকে দেখাটাও যেন নিঃশ্বাসটাও যেন অন্যের দান। সেখানে ভাত খাওয়ার থেকে রাস্তায় ধুলোবালি খেয়ে বেঁচে থাকাও ভালো। এদিকে ওয়াসিস ইয়াদের পেছন পেছন বাড়িতে আসে, এসে নিজের রুমে দরজা বন্ধ করে আবারও মায়ের ফোনে কল লাগায়, গলায় একটু কোমলতা মিশিয়ে। একটু আগেই এই কাঠখড় কোনো চিহ্ন মাকে বলেনি। এই ফোনটা যেন আপাতত তৃষ্ণাকে দিয়ে দেয়, আর তিনি অন্য একটা চালায় কিছুদিন। সে তো যা মনে মনে চায়ও, ওয়াসিস যাকে তৃষ্ণাকে ভালোবাসে, ওকে আপন করে নেয়, এই ভাঙচুর সংসারটা নতুন করে সাজায়। এই ছেলের এই অনুরোধ তিনি ভেতরে ভেতরে খুশি হলেন। ফোন নিয়ে আবারও তৃষ্ণার কাছে যায়। মৃদু হাসি মুখে উনি বললেন, এই কয়দিন এটা তোর কাছে রাখ। ওয়াসিস বলল। তৃষ্ণা কিছু না বলে মাথা নাড়িয়ে ফোনটা হাতে নেয়। বুঝে উঠতে পারে না ওয়াসিসের মনে আসলে কি চলছে, কোন খেলায় দান কোথায় বসাচ্ছে কে জানে। কিছুক্ষণ পর ফোনটা বেজে ওঠে। ওয়াসিস ভিডিও কল দিয়েছে। তৃষ্ণা প্রথমে ধরে না, ফোনটার দিকে তাকিয়ে থাকে শুধু। দ্বিতীয়বার বাজলে অনিচ্ছা সত্ত্বেও ধরে। ফোন ধরতে ওয়াসিস ধমকে ওঠে, তোর সমস্যা কি? ফোন ধরিস না কেন? ফোন দিয়েছি শুধু আমার সাথে কথা বলবি, অন্য কারোর সাথে না কিন্তু। তৃষ্ণার বুক ফাটলো, তবে ভেতরে ভেতরে তবু নিজের সামনে শান্ত রেখে, আমি ফোন দিয়ে কি করব? আমি তো এসব চালাতে পারি না, আর আপনার সাথেই কেন কথা বলবো? ওয়াসিস আরো বিরক্ত হয়ে বলল, আমি জানি না কেন বলবি, তবে যখন ফোন দিব তখন ধরে নিস, নয়তো বুঝিস আল্লাহ আল্লাহ ডাকবো। বুঝছিস তো, আল্লাহ আল্লাহ ডাকবো। আমি আগামীকালই রওনা দিব। তৃষ্ণা শুনে চুপ রইল কিছুক্ষণ, তারপর সাহস করে জিজ্ঞাসা করলো, আপনি কি বিয়ে করতে যাচ্ছেন? ওয়াসিস এবারে একদম একা ঘরে, তৌসির, ইয়াদ কেউ নেই আশেপাশে, কোনো সাক্ষী নেই, কোনো বিচার নেই। তাই মুখোশধারী মুখটা একটু আলগা হলো, একটু খসে পড়লো কোণা থেকে। গলার স্বর অজান্তেই এক ধরনের কোমলতা, যে কোমলতা নিজেই বুঝতে পারে না কোথা থেকে হলো। ওয়াসিস নরম গলায় বলে, আরে না, দূর, কিসের বিয়ে? বিয়ে যদি করতে হতো তো আমি তো আরো আগেই করতাম।
আরও একবার তোকে বিয়ে করতাম। বিয়ে করার হলে তৃষ্ণার বুকটা ধক করে ওঠে। সে নিঃশ্বাস নিতে যেন পারছে না। কানে কি ভুল শুনলো? মনে হচ্ছে জ্বরের ঘরে কিছু একটা ভুল শুনে ফেলেছে। ও আস্তে আস্তে বলে, কিন্তু আপনি যে বললেন আমাকে বিয়ে করবেন, ওইটা এমনি বলছি। এমনি কেন বললেন? আমার ইচ্ছা হচ্ছে তাই বলছি। তুই আমার বিয়ে করাবো। তোর সাথে আমি যা ইচ্ছে বলতে পারি, তাতে তোর সমস্যা? তুই এত প্রশ্ন কেন করিস? তৃষ্ণা সব শুনে চুপ হয়ে যায়। এই লোকটাকে বুঝে ওটা অসম্ভব। এবার আকাশে ওড়ায়, পরক্ষণে মাটিতে আছাড় দেয়। আবার যখন ভাবে মাটিতে পড়ে আছে, তখন আবার হাত বাড়িয়ে তুলে মাঝখানে নিয়ে নেয় বুকের। একজন মানুষ বাইরের পৃথিবীর জন্য একজন, আর ঘরের জন্য আরেকজন। ওয়াসিস আর কোনো কথা বাড়ায় না, ফোনটা রেখে দেয় চুপচাপ। কিন্তু ফোন রাখার পরেই মুখে ফুটে ওঠে চাপা হাসি, যে হাসি যে সে দেখতে পায় না, এমন নিজের আয়নাতেও না। বুকের ভেতর তো তার লাড্ডু ফুটছে, একটার পর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে শিরোপশিরা। তৃষ্ণা মার তো একটা দিন না দেখতে পেয়েই পাগল উন্মাদের মতো হয়ে উঠেছে সে। আর এখন ওকে দেখতে পেয়ে বুকের ভেতরে আতশবাতি ফুটছে। আলোর ফুলকি ছড়িয়ে পড়েছে চারপাশে। ঘরে অন্ধকার কোণাগুলো পর্যন্ত আলোকিত হয়েছে। মাত্র একটি দিন, অথচ মনে হচ্ছে যুগ পেরিয়ে গেছে, শতাব্দী পেরিয়েছে। সে বিছানায় চিত হয়ে শুয়ে আছে, ছাদের দিকে তাকিয়ে। ঠোঁটের কোণে সেই চাপা হাসিটা এখনো লেগে আছে। আনন্দের হাসি তো ঠোঁটের থেকে নামতেই চাচ্ছে না। রাতে ঘরের ভারী কাঠের দরজাটা ঠেলে তৌসির ভেতরে পা রাখিয়ে পা রাখতেই তার হাত পা থমকে যায়। চোখের সামনে দৃশ্য ভেসে ওঠে, তা তৌসিরের চোখে নিঃশব্দে পূর্বাভাস দেয়। প্রলয়ের বিছানার এক কোণে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে নাজা। বেলকনির দরজা দিয়ে চুইয়ে আসা আবছা আলোয় নাজাকে দেখতেই ভাঙা পুতুলের মতো, যাকে অযত্নে ছুঁড়ে ফেলা হয়েছে। তার পরনে কালো পায়জামা হাঁটু পর্যন্ত, কিছুটা ওপরে উঠে আছে। তার ফলে ধবধবে ফর্সা পা দুটো আলকোচে জল করছে। তৌসির চোখ আটকে যায় সেখানে। মনে হচ্ছে কোনো বেনামি সুতোয় তার দৃশ্য শিকল পরিয়ে দিয়েছে। নাজার গায়ের ড্রেসটা এলোমেলো, উন্মুক্ত, পেটটা যেন দৃশ্যমান। তার লালচে কালো কোঁকড়ানো চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে, শরতের ঝরা পাতার মতোই আবছা এক বাক্যের। ফ্যাকাশে মুখে ঘুমিয়ে থাকা নাজা তৌসিরের বুকে ভেতরে তীব্র ঝড় তুলে দিয়েছে, এক প্রলয়ঙ্কারী ঝড়, যার বেগ তীব্রভাবে সত্তাকে কাঁপিয়ে দিচ্ছে। তৌসিরের ভেতর নিজে নিমিষে জেগে ওঠে। তার তীব্র ইচ্ছে হচ্ছে তার কাছে যাবার, কিন্তু পারছে না। এলোমেলো চুলগুলো মাথায় ঠিক করে দিতে। নাজা তার সম্পর্কটা যখন কোনোরূপভাবেই ঠিক করা সম্ভব না, ঠিক তখনই একটানে সে বড্ড অনুভব করলো এই অনুভূতিগুলোর স্বাদ যেন বড়ই দুর্গম হয়ে গেছে তাদের জন্য। আর কি তাদের এই সব কিছু ঠিক করা সম্ভব? কিন্তু নাজার সাথে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরেই তীব্র তা যেন কখনোই শেষ হবে না। কেন এই ভুলগুলো সে করেছিল? কেন ধ্বংস করেছে নিজের সংসার নিজের হাতে? হঠাৎ চোখের পলকে ধ্বংস হয়ে যাওয়া তৌসিরের ভেতরের সেই টানটা আরো তীব্র আর অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। সে পরিধি শুধু না চাই নিজেই জানতো, যে পরিধি আজ সীমাবদ্ধতা হারিয়েছে। তৌসির ধীর পায়ে এগিয়ে যায় নাজার সামনে দাঁড়ায়। তারপর নিঃশব্দে মেঝেতে হাঁটু মুড়ে বসে আলতো করে নাজার গালে হাত রাখতে, এতটা সাবধানে যেন মনে হচ্ছে একটু চাপ পড়লে নাজা ভেঙে ঘুরিয়ে যাবে। ধীরে ধীরে তৌসির নিজের নাক ডুবিয়ে দেয় নাজার মাঝেই। কিন্তু শান্তি নিঃশ্বাস নেয় সে। ঠিক বহুদিন পর তৃষ্ণার্ত পথিকের শীতল জলের সন্ধান পাওয়ার মতোই তো সির ভেতরটা কাঁপতে থাকে। ঠিক তখনই নাজার চোখের পাতা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে সে। শুরুতে ঘুমের ঘরে কি হচ্ছে তা ঠিকমতো বুঝে উঠতে না পেরেই চেতনার পর তার কুয়াশার চাদর সরিয়ে দিয়ে আসতে সময় নেয়। কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় যখন বুঝতে পারে তৌসি তার কাছে, তখনই ধপ করে আগুন জ্বলে ওঠে। ঘৃণার আক্রোশে চিৎকার করে ওঠে নাজা। এক ঝটকায় সরিয়ে দেয় তাকে। আবার আপনি এসেছেন? একটা খুনি আপনি। আমার ঘেন্না হয় আপনাকে। তো থাকতে দিন না আমাকে আমার মতো। খুনি একটা। তৌসির কোনো জবাব দেয় না, শুধু বিছানায় নাজার এক পাশেতে বসে থাকে। নাজা তড়িৎ বেগে উঠে বসে, নিজের পালজোয়াটা তড়িঘড়ি টেনে নিয়ে নিজেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ক্ষোভে তাকায় তার দিকে। ঘৃণা লাগে আমার, ঘৃণা করি আমি আপনাকে। আমার চাচার খুনি আপনি। আপনি কেন বুঝতে পারেন না? আপনি একটা জানোয়ার। এ শুনে তৌসির কিছু একটা বলতে যাবে, তার আগে তার ঠোঁট নেড়ে ওঠে, কিন্তু কোনো প্রকার শব্দের আওয়াজ যেন বের হয় না।
তার আগে ঘরের দরজায় ধাক্কায় খুলে যায়। ভেতরে প্রবেশ করে বিবিজান, তার হাতে একটা ওষুধের কৌটা। তিনি ওষুধটা তৌসির হাতে বাড়িয়ে দিয়ে বিষাক্ত চোখে তাকায় নাজার দিকে। সেই দৃষ্টিতে বিষাক্ত সাপে নেয় হিংস্রতার বদলে, যদি তুই আমার নাতির ইচ্ছা পূরণ না করস তাহলে কিন্তু খবর আছে। ভালো করে বুঝতে পারতেছস আমি কি করুম। ও তোর জামাই লাগে। ও যদি ওর নিচের দিনে 112 ও যদি ওর নিচের দিনে 112 শুইতে কয় তোরে, তোর শুইতে হইব। উনার এই বিষাক্ত কথায় চাবুকের মতো আঘাত করে নাজার গায়ে, কিন্তু সে দমে যাওয়ার পাত্রী না। রাগে দাঁতে দাঁত চেপে ধরে, 112 শোয়ার মতো শখ থাকলে আপনি নিজে শুয়ে পড়ুন না তাহলে। আমি তো ব্যাস, আমি শুতে বেশ ভালোই পারবেন, আপনি শোন। কথা শোনা মাত্র বিবিজানের চোখ মুখ লাল হয়ে ওঠে। ক্ষোভে তিনি নাজাকে আঘাত করতে উদ্যত হয়, তার আগেই উঠে আসে শূন্যে। তৌসির তৎক্ষণাৎ উনার হাত আটকে দেয়, তার হাত ধরে বেশ অস্থির গলায় বলে, তুমি এখন যাও তো, ওরে আমি বুঝাইতেছি, ওর অবস্থা এখন একদম ভালো না। তৌসিরের কথা শুনে বিবিজান নাজার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে। তারপর তৌসিরকে বলে, আমি বাইরে থেকে দরজা লাগাই দিয়ে গেলাম, যতক্ষণ না শুনছি ওর মুখ দিয়া ফেনা বাইর করছো ততক্ষণ আমি দরজা খুলুম না। ওর চিৎকারে আওয়াজ যেন আমার ঘর পর্যন্ত যায়। আরও যদি কোনো রকম নারাজ হয়, তোরে বাধা দেয়, তাহলে আমারে কবি আরেকটা গলা কাইটা নিমু, সময় লাগবো না আমার। এই বলেই বিবিজান ঘর থেকে বেরিয়ে যায়, বাইরে থেকে দরজা বন্ধ করে যায়। দরজা বন্ধের শব্দে প্রতিধ্বনি মিলিয়ে যেতেই নাজা তৌসিরের দিকে তাকায়। তার চোখে এখনো কোনো ভয় নেই, শুধু একটা ধ্বংসাত্মক রাগ। নিজের গায়ে ড্রেসটা সে হাতে টানে ছিঁড়ে শোল থেকে আলাদা করে ফেলে। এক ঝাটকায় সেই ছিন্ন বিচ্ছিন্ন কাপড়ের টুকরো বিছানায় পড়ে থাকে, এক পরাজিত পতাকার মতো। এরপর নাজা চিৎকার করে কেঁদে ওঠে, বলে, এই কান্না কোনো অসহায়ত্বের কান্না না, এটি একটি আর্তনাদের কান্না, তীব্র রাগের কান্না, যে কান্নায় ভেজা নয়, পুরো পুড়িয়ে দেওয়া গন্ধ মিশিয়ে কেঁদে ওঠে। ভোগ করা লালসা জেগে, তাই না? ভোগ করতে না দিলেই তো আমার পরিবারের ক্ষতি করবেন, এটাই তো আপনারা চাল, তাহলে করুন ভোগ, একেবারে মেরে ফেলুন আমায়। তৌসির কোনো কথা বাড়ায় না, তার মুখে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদ নেই, আছে শুধু গভীর বেদনার ছাপ। ধীরে ধীরে সে নাজার দিকে এগিয়ে আসে, নাজার ছড়ানো চুলগুলোতে আলতো করে হাত দিয়ে গুটিয়ে খোপা পাকিয়ে দেয়। তারপর তার ঠিক পেছনের দিকে বসে, নাজার পিঠে কাঁচা ক্ষতের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় তৌসির। এই ক্ষতটা সেই কোনোদিনও হাত দিতে চায়নি, যদি সে সামনে থাকতো, যদিও সে হাসপাতালে চিকিৎসাধীন না থাকতো, তবে কখনোই এই আঘাত নাজার গায়ে লাগতে দিত না। নাজার পিঠের প্রতিটা চিহ্ন তার বুকে একই গভীরতায় ক্ষত হয়ে আসে। নিজের আঙুলে বিবিজানের দেওয়া ওষুধ কিছুটা থেকেই সে কাঁচা ক্ষত লাগিয়ে দেয় তাকে। এই ওষুধটা দিলে অন্তত পিঠে কোনো স্থায়ী ক্ষত থাকবে না। কিন্তু নাজার এর আগে কুয়াশায় ডুব, সে নিজের হাত থেকে পিঠ থেকে কাঁচা ক্ষতটা নির্মমভাবে খাবলে ধরে। সে নখের তীব্র আঁচড়ে ক্ষতে লেগে গিয়ে হালকা চামড়া উঠে গিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে। সেই দৃশ্য তৌসিরের বুকের ভেতর যেন কেঁপে ওঠে হন্তদন্ত হয়ে। দুহাত দিয়ে রক্ত বের হওয়ার জায়গাটা চেপে ধরতেই সামনে এসে নিজে ব্যাকুল হয়ে বলে, এমন করিস না, ক্ষতে বড্ড যন্ত্রণা লাগবে তোর। নাজা তৌসিরের ওই লৌহ কঠিন বাঁধন নিজে থেকে ছাড়াতেই ছটফট করে ডানা ভাঙা পাখি নিয়ে হাঁসফাঁস করে, কিন্তু পারে না। তৌসির তাকে বড্ডভাবেই হাতে বাঁধন দেয়, কারণ এখন ছেড়ে দিলেই আরও টুকরো টুকরো হয়ে যাবে এ বাঁধন। কোনো উপায় না পেয়ে নাজা আক্রোশে ধাক্কা দিয়ে বসে তৌসিরকে। তৌসির, আপনি মরে যান, নয়তো আমায় মেরে ফেলুন। আপনার মতো অভিশাপ আমি আর কোনোভাবে সহ্য করতে পারছি না। তৌসির, আপনি মরে যান প্লিজ, দয়া করে মরে যান। তৌসিরের কাঁধে তীব্র যন্ত্রণায় গায়ে মেখে নেয় না এ কথা। সে নাজার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতে দিতে একদম শূন্য আবেগী গলায় বলে, এভাবে তো পারুম না মরতে, আমার তো বাঁচার বহুত ইচ্ছা। দয়াল নিজে থেকে ডাক না দিলে তার কাছে যাবো কেমনে?